রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার IFRS 15 নিয়ে আমরা যে ডিসকাশনটা করছিলাম তার ফার্স্ট পার্ট গতকালকে আমরা নিয়ে নিলাম সেশনটা। আজকে তার কন্টিনিউশন। এটি আগেই বলেছি সবচাইতে ইম্পর্টেন্ট IFRS গুলোর অন্যতম। সো রেভিনিউ রিকগনিশন মডেল যেটা বলছিলাম, ফার্স্ট বলেছিলাম, আমি একটু রিপিট করে আসি কুইকলি। আমরা প্রথমেই বলেছিলাম যে 5 স্টেপ মডেলে প্রথম যে মডেলে ছিল, ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার, identify the contract with customer, identify the performance obligation in the contract, determine the contract price, determine the transfer pricing according to the contract, allocation of transfer pricing, and finally revenue recognition as per fulfillment of the performance obligation. So আমরা এখন চলে যাচ্ছি গত ক্লাসের পরের কন্টিনিউশনে, অর্থাৎ আজকের সেকেন্ড পার্টটা। সো আমরা বলছিলাম রেভিনিউ রিকগনিশন মডেলে কন্ট্রাক্টের কন্ডিশন থাকতে হবে। Parties of the contract must have approved the contract and are committed to performance obligations. অর্থাৎ এখানে বায়ার এবং সেলারের ভিতরে বায়ার হচ্ছে টাকা পাবে আর টাকা দিবে বায়ার, আর সেলার হচ্ছে প্রোডাক্ট দিবে। সো দুজনের ভিতরে হ্যান্ডশেক হবে, তাদের ভিতরে অব্লিগেশনটা ফুলফিলমেন্টের কমিটমেন্ট থাকবে। এটি হচ্ছে কন্ট্রাক্টের প্রথম কন্ডিশন। সে এক বায়ার থাকবে, একজন বায়ার একদম সেলার, এবং সেই জায়গায় এসে আপনার তারা parties of the contract must have approved the contract and are committed to performance obligations. Both দুজনের পারফরম্যান্স অব্লিগেশন সম্পর্কে সচেতন থাকবে। তারপরে সেকেন্ড অ্যাট্রিবিউট হচ্ছে each party's right to goods or service can be identified. অর্থাৎ আমরা দুজনের ভিতরে আপনার এখানে কি প্রোডাক্ট দিবে, রাইট টু বি ট্রান্সফার। অর্থাৎ এখানে যদি এমন হয় যে সেলার প্রোডাক্ট হ্যান্ডওভার করতে অস্বীকৃতি জানাচ্ছে, অথবা বায়ার প্রোডাক্ট নিল কিন্তু প্রাইস দিচ্ছে না, তাহলে এটাকে আমরা কন্ট্রাক্ট হিসেবে নিতে পারবো না। যদি এমন হয় যে বায়ারের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নেওয়া হয়েছে, যেমন আমরা ইভ্যালি সহ অনেককে দেখেছি যে বায়ারের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে, প্রোডাক্ট দেওয়া হয়নি। এটি যেমন একটা সিনারিও। আর একটা সিনারিও হতে পারে যে পাড়া মহল্লার দোকান থেকে পাতি মাস্তান এসে প্রোডাক্ট নিয়ে গেল, টাকা দেয়নি। সো একটা পার্টের প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, আর একটা পার্টে টাকা নেওয়া হয়েছে, প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়নি। বোথ দ্য মানে সিনারিওতে এটাকে কন্ট্রাক্টের পার্টে কন্ট্রাক্ট ফুলফিলমেন্ট হবে না। ইচ পার্টিস রাইট টু গুডস অর সার্ভিস ক্যান বি আইডেন্টিফাইড হতে হবে। সো সিমিলারলি আমরা 3 নম্বর যদি দেখি, সেটা হচ্ছে পেমেন্ট টার্মস ফর গুডস এন্ড সার্ভিস ক্যান বি আইডেন্টিফাইড। অর্থাৎ আপনি প্রোডাক্টটা দিয়ে দিলেন, পেমেন্ট ডেট থাকতে হবে, লেটস সে জুলাই 2019 লিখে রেখেছি, এটা আগে পিপিটি করা। সো 2019 সালের 1 জুলাই টাকা দিতে হবে। এক্সাম্পল হচ্ছে পেমেন্ট ডেট, অ্যাডভান্স পেমেন্ট হইতে পারে, ক্যাশ অন ডেলিভারি হইতে পারে, আদার এগ্রিয়েবল অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। বাট এই কন্ট্রাক্টের ভিতরে পেমেন্ট টার্ম সম্পর্কে ক্লিয়ারলি বলতে হবে, পেমেন্ট টার্ম ছাড়া কোনো এগ্রিমেন্ট হবে না। সো এরপরে আমরা যদি দেখি যে কন্ট্রাক্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দ্য কন্ট্রাক্ট হ্যাজ এ কমার্শিয়াল সাবস্টেন্স। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট ডেলিভারি করবেন, এখানে হচ্ছে যে এক্সপেক্টেড টু বি চেঞ্জ, প্রোডাক্টটা আপনার হাত থেকে আরেকজন হাতে যাবে, কমার্শিয়াল সাবস্টেন্স থাকতে হবে, অর্থাৎ এটাকে ফ্রি বা গিফট চলবে না। রিস্ক এবং রিওয়ার্ডটা হ্যান্ড ওভার হবে ফ্রম কাস্টমার টু বায়ার টু কাস্টমার। রিস্ক এবং রিটার্নটা সেলার থেকে বায়ারের কাছে হ্যান্ড ওভার হবে, এবং নির্দিষ্ট টাইমে এই ট্রানজেকশনটা ফুলফিল হতে হবে এবং এর অব্লিগেশন থাকতে হবে, এবং ক্যাশ ফ্লোটা রিলায়েবলি মেজার করতে হবে ফ্রম দ্য বায়ার এন্ডে। এবং এইটাকে এমন যদি হয় যেটা প্রোডাক্ট আমার বন্ধু দোকান থেকে নিয়ে আসলাম, এখনো প্রাইসিং করা হয় নাই, বললো প্রোডাক্টটা নিয়ে যাও, পরবর্তীকালে আমি এক সময় কত টাকা হয় তোমাকে জানাবো। সো এটা তখন কিন্তু এটা কন্ট্রাক্টটা এখনো ফুলফিল হয়নি, বিকজ প্রাইস ইজ নট আইডেন্টিফাইড ইয়েট, এবং কবে টাকা দেওয়া হবে এটাও ঠিক করা নাই। সো এরকম হলে কিন্তু হবে না, কমার্শিয়াল সাবস্টেন্স থাকতে হবে এবং ডেফিনেটলি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হ্যান্ড ওভার করতে হবে নির্দিষ্ট টাইমে, এবং এখানে প্রোডাক্টটার চেঞ্জ হতে হবে এবং ক্যাশ ফ্লো সার্টেন হতে হবে ফ্রম বায়ার টু সেলার। এরপরে আরেকটা হচ্ছে যে রেভিনিউ রিকগনিশন আরেকটা কন্ডিশন হচ্ছে ইট ইজ প্রবাবল দ্যাট দ্য এন্টিটি উইল কালেক্ট দ্য কনসিডারেশন। ভবিষ্যতে কোন একটা সময়, একটু আগে দেখালাম যে ভবিষ্যতে হতে পারে এই যে ক্যাশ অন ডেলিভারি অথবা আদার এগ্রিবল টার্ম হতে পারে, যখনই আপনি বাকিতে সেল করতে পারেন, কিন্তু বাকির টাকাটা কবে পাবেন সেই ধরনের একটা সার্টেনিটি থাকতে হবে। ইট ইজ প্রবাবল দ্যাট দ্য এন্টিটি উইল কালেক্ট দ্য কনসিডারেশন। এটা হচ্ছে অ্যাট্রিবিউট 4, কালেক্টিবিলিটি এনশিওর করতে হবে। কালেক্টিবিলিটি ইজ নাও দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য অ্যাকাউন্টিং ডিসিশন মেকিং প্রসেস। আপনি প্রোডাক্ট দিয়ে দিলেন, টাকা কবে পাবেন এর নিশ্চয়তা নেই, এটাকে নিশ্চয়ই আপনি রেভিনিউ রিকগনিশন মডেলের রেভিনিউ রিকগনাইজ করবেন না।
সো এইগুলো ছিল হচ্ছে ওভারঅল আমাদের হচ্ছে আপনার কন্ট্যাক্টের বৈশিষ্ট্য। এবার আসেন ফার্স্ট যে কন্ট্যাক্ট, আইডেন্টিফাই দ্য কন্ট্যাক্ট উইথ কাস্টমার। আমরা কন্ট্যাক্টের 5টা বৈশিষ্ট্য দেখতে পেলাম, কয়েকটা বৈশিষ্ট্য দেখলাম। এখন হচ্ছে যে ওভারঅল আইডেন্টিফাই দ্য কন্ট্যাক্ট উইথ কাস্টমারের কি কি অ্যাট্রিবিউট থাকবে। ফার্স্ট অ্যাট্রিবিউট হচ্ছে আপনার পার্টিজ হ্যাভ অ্যাপ্রুভ দ্য কন্ট্যাক্ট অ্যান্ড দ্য কমিটেড টু পারফর্ম, যেটা আমি শর্ট করে আগেই দেখিয়েছি। ইজ পার্টিজ রাইট গুডস অর সার্ভিস ক্যান বি আইডেন্টিফাইড, যেটা আলাদাভাবে দেখালাম একটু আগে। দ্য পেমেন্ট terms of goods and services can be identified. Contract has commercial substance. It is probable that the entity will collect the consideration. আর হচ্ছে নন মনিটারি এক্সচেঞ্জ বিটুইন এন্টিটিস উইদিন দ্য সেম বিজনেস, এটাকে আপনার সেলস হিসেবে দেখানো যাবে না। মানে হচ্ছে বিষয়টা এরকম যে আপনার হচ্ছে যে আপনার একই অর্গানাইজেশনে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে গুডস আর সার্ভিস এক্সচেঞ্জ হয়েছে, বাট কোন রকম ফাইন্যান্সিয়াল মানি এক্সচেঞ্জ হয়নি, তাহলে এটাকে ধরা যাবে না। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে একটা বিজনেস, সিম্পল বিজনেস কেস দেখলে আশা করা যায় বোঝা যাবে। অন 1st December 2018 আমরা ফাইন রিসিভ an order from a customer for a computer as well as 12 months of technical support. FIME delivers the computer and transfer it legal right to the customer on the same date. প্রোডাক্টটা দিয়ে দিয়েছে, কম্পিউটার দিয়ে দিয়েছে। the customer paid টাকা 50,000 টাকা upfront, কাস্টমারও 50,000 টাকা দিয়ে দিয়েছে। the computer sales price হচ্ছে 35,000 টাকা, আর টেকনিক্যাল সাপোর্ট হচ্ছে 15,000 টাকা। তাহলে দেখা গেল যে আমি 50,000 টাকা ফাহিম সেল করেছে, ফাহিম ইজ এ সেলার, বায়ার এটা টাকা 50,000 টাকা দিয়ে দিয়েছে, বাট এই 50,000 ভিতরে দুটো অব্লিগেশন আছে, পারফরমেন্স অব্লিগেশন। একটা হচ্ছে কম্পিউটার ইটসেলফ, আর একটা টেকনিক্যাল সাপোর্ট। সো এখানে আপনি স্টেপ 1 অনুযায়ী আমরা বলতে পারি যেটা একটা কন্ট্যাক্ট হয়েছে কি হয় নাই। ইয়েস, দিস ইজ এ কন্ট্যাক্ট, আইডেন্টিফাই দ্য কন্ট্যাক্ট। There is an agreement between Fahim and his customer ফর দ্য প্রভিশন অফ গুডস অ্যান্ড সার্ভিস। সো এখানে আমরা দেখা যাচ্ছে যে একই সঙ্গে সঙ্গে একটা গুডসও আছে 35,000 টাকা কম্পিউটার, আর একটা 1 বছরের সাপোর্ট সার্ভিস আছে 15,000 টাকা। সো এটা ডিফারেন্ট অব্লিগেশন থাকলেও একটা কন্ট্রাক্টে বলা আছে। সো ফার্স্ট ক্রাইটেরিয়া ফুলফিল হলো, আমরা আইডেন্টিফাই করতে পারলাম যেটা একটা কন্ট্রাক্ট। সেকেন্ড স্টেপ হবে আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। তাহলে এখানে কি কি পারফরমেন্স অব্লিগেশন থাকতে পারে। প্রমিস ইন এ কন্ট্রাক্ট উইথ কাস্টমার টু ট্রান্সফার দ্য কাস্টমার আইদার গুডস অর সার্ভিস, আর হচ্ছে ডিস্টিং একটা একটা গুডস অর সার্ভিস হবে, এবং সঙ্গে আর একটা সার্ভিস অথবা গুডস থাকতে পারে। তাহলে আমরা ফাইমের ক্ষেত্রে পরের স্লাইডে দেখবো যেখানে দুটো আছে। আমরা একটা হচ্ছে যে তার প্রোডাক্টের অব্লিগেশন, একটা সার্ভিসের অব্লিগেশন। সো পিও ক্যান বি বোথ এক্সপ্লিসিট in the contract and implicit based on the practice and policies. এটি লিখিত পিও হতে পারে, পারচেজ অর্ডার লিখিত হতে পারে। পারফরমেন্স অব্লিগেশন, যেটা পারফরমেন্স অব্লিগেশন, এটা পারফরমেন্স অব্লিগেশনটা আমরা জানি যেটা ইমপ্লিসিট হতে পারে মানে লিখা, অথবা এক্সপ্লিসিট হলেও এটা অ্যাপ্লিকেবল হবে আন্ডার দ্য পারভিউ অফ দ্য লোকাল লজ অ্যান্ড রেগুলেশন। ইফ নট ট্রান্সফার টু কাস্টমার, নো পিও, মানে কাস্টমারকে যদি প্রোডাক্ট হ্যান্ডওভার না করে তাহলে কোনো পারফরমেন্স অব্লিগেশন ফুলফিলমেন্ট হবে না। অর্থাৎ আমরা এখন ফাইমের ক্ষেত্রে দেখতে পাবো যে আমরা এটাকে সেকেন্ড কন্ডিশন, অর্থাৎ এই যে আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন, এটা কি অব্লিগেশন আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা। সো এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার ডিস্টিং গুড অর সার্ভিস হতে পারে, সিরিজ অফ ডিস্টিংশন গুডস এন্ড সার্ভিস হতে পারে। অর্থাৎ কাস্টমার মাস্ট বেনিফিট ফ্রম দ্য পিও অন ইটস ওন। অর্থাৎ এখানে পিও পারফরমেন্স অব্লিগেশনের মাধ্যমে সেলারের থেকে কাস্টমার একটা বেনিফিট পাবে। এখানে বেনিফিট কি, কম্পিউটার পেয়ে যাবে। পিও মাস্ট বি সেপারেট, আইডেন্টিফাইবল এন্ড আদার প্রমিসেস ইন দ্য কন্ট্রাক্ট। তাহলে এখানে দুইটা ভাগ আছে, কম্পিউটার সেল করা এবং সার্ভিস সেল করা, এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। সো স্টেপ 2 আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন আমরা দেখি মাস্ট হ্যাভ সাবস্টেন্সিয়ালি দ্য সেম অর সেপারেট আইডেন্টিফাইবল। অর্থাৎ হচ্ছে যে একটা গুডস এন্ড সার্ভিস একসাথে হতে পারে, আলাদা আলাদা কন্ট্রাক্ট হতে পারে, একসাথে হলে দুটোকে সেপারেটলি আইডেন্টিফাইবল হতে হবে। হ্যাভ দ্য সেম প্যাটার্ন অফ ট্রান্সফার, একই ধরনের ট্রান্সফার হতে হবে। স্যাটিসফাই ওভার টাইম, অর্থাৎ এমন হতে পারে যে আমি এই সার্ভিসটা আগামী 1 বছর প্রতি মাসে একবার করে দিব। সো এই যে ডিফারেন্ট টাইমে একই ধরনের অব্লিগেশন ট্রান্সফার হবে। মেজারেবল প্রোগ্রেস অন টুয়ার্ডস কমপ্লিট দ্য স্যাটিসফ্যাকশন অফ পিও। এই পারফরমেন্স অব্লিগেশনের আপনি ফুলফিল করছে কিনা, ফাহিম যে কম্পিউটারটা 35,000 টাকা সেল করলো, আর যে আপনার হচ্ছে যে 15,000 টাকা সার্ভিস ওয়ারেন্টি দিল যে প্রতি মাসে একবার যে সার্ভিস দিয়ে আসবে, সো প্রতি মাস শেষে এটা আইডেন্টিফাই করা গেল মেজারেবল যে প্রোগ্রেসটা প্রপারলি হয়েছে কি হয় নাই। সো এইটা একটা অ্যাপ্রুভ কন্ট্রাক্টের একটা পার্ট।
সো আমরা দেখতে পেলাম যে ডিস্টিংক্ট গুডস অর সার্ভিস হতে পারে বেনিফিট ফ্রম দ্য পিও ইন অন ইটস ওন, সোল্ড মানে সোল্ড সেপারেটলি অর ইউজ সেপারেটলি, আর হচ্ছে পিও মাস্ট বি সেপারেটলি আইডেন্টিফাইড ফ্রম দ্য আদার প্রমিসেস। কি কি হবে? দ্য এন্টিটি ডাজ নট প্রোভাইড ইন্টিগ্রেশন সার্ভিস, ইন্টিগ্রেশন সার্ভিস হবে না ফর বোথ গুডস ও সার্ভিস, মানে অনেকগুলো সার্ভিস একসাথে দিবে না। সেটা কি করছে? একটা কম্পিউটার প্রোডাক্ট এবং একটা সার্ভিস এখানে সেল করছে। গুডস আর সার্ভিস ডাজন্ট সিগনিফিকেন্টলি অল্টার আদার প্রমিস প্রোডাক্ট। অর্থাৎ আপনি বললেন যে ডেলের কম্পিউটার দিবেন, পরবর্তীকালে ডেলিভারি করলেন হচ্ছে অন্য একটা প্রোডাক্টের, আসুসের, এটা হবে না। সো সিমিলার ধরনের অব্লিগেশনটা মেনটেন করতে হবে। দ্য কাস্টমার শুড ডিসাইড নট টু পারচেজ দ্য গুডস অর সার্ভিস, ইট উড নট এফেক্ট আদার প্রোডাক্ট প্রমিস ইন দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ আমি যদি একটা দোকান থেকে তিনটা প্রোডাক্ট কিনি, একটা কম্পিউটার কিনলাম, একটা এয়ার কন্ডিশন কিনলাম, একটা টিভি কিনলাম, টিভিটা কোনো কারণে আমি পরবর্তীকালে নিলাম না, কিন্তু আর দুইটা কন্ট্রাক্ট কিন্তু ভ্যালিড থাকবে। সো এরকম ইন্টারডিপেন্ডেন্সি থাকলে সেটাকে কিন্তু প্রপারলি সেপারেট আইডেন্টিফাইবল বলা যাবে না। সো দ্যাট তিনটা অব্লিগেশন, কম্পিউটার, আপনার টিভি এবং হচ্ছে এয়ার কন্ডিশন, তিনটা সেপারেট অব্লিগেশন হতে হবে। সো আমরা ফাহিমের এক্সাম্পলে দেখতে পারলাম সেকেন্ড পার্টটা, যে এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা, আইডেন্টিফাই দ্য সেপারেট পারফরমেন্স অব্লিগেশন উইদিন দ্য কন্ট্রাক্ট। ইয়েস, পারা যাচ্ছে। কি পারা যাচ্ছে? দেয়ার আর টু পারফরমেন্স অব্লিগেশন উইদিন দ্য কন্ট্রাক্ট। একটা হচ্ছে সাপ্লাই অফ এ কম্পিউটার, একটা কম্পিউটার দিবে, দ্য সাপ্লাই অফ টেকনিক্যাল সাপোর্ট, অর্থাৎ একটা কম্পিউটার দিবে এবং 1 বছর আপনার ধরে তার প্রতি মাসে একবার করে টেকনিক্যাল সাপোর্ট দিবে। সো এটা এখানে স্টেপ 2-তে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পারফরমেন্স অব্লিগেশনকে সেপারেট করা যাচ্ছে। এরপর দেখেন ডিটারমাইনিং দ্য ট্রানজাকশন প্রাইস, থার্ড নাম্বার। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ কনসিডারেশন দ্যাট অ্যান এন্টিটি এক্সপেক্ট টু রিসিভ ফ্রম এ কাস্টমার, এটাকে করতে হবে। তাহলে এই যে 50,000 টাকা, এইটাই হচ্ছে কিন্তু ট্রানজাকশন প্রাইস। ইন দ্য কন্ট্রাক্ট ইজ অফেন ইজিলি ডিটারমাইন্ড বিকজ কাস্টমার এগ্রিজ টু পে ফিক্স অ্যামাউন্ট। এই যে কাস্টমার এখানে 50,000 টাকা দিয়ে দিল। আদার ইস্যুস এন্টাইটেল মাস্ট কনসিডার দ্য কেস ডিটারমাইনিং ট্রানজাকশন। এখানের মতো ইজি নাও হতে পারে, এখানে কিন্তু ভেরিয়েবল কনসিডারেশন থাকতে পারে। অর্থাৎ আমি প্রোডাক্টটা দিলাম, এর সাথে ফ্রি অফার আছে। আজকে আপনি যদি একটা কম্পিউটার কিনেন, আগামী 3 মাসের ভিতরে আরেকটা কিনলে সেখানে 5% ছাড় পাবেন। অথবা আজকে আপনি কম্পিউটার কিনলেন, পরবর্তীকালে ইউপিএস কিনলে অথবা মনিটর কিনলে অথবা কিবোর্ড কিনলে ডিফারেন্ট আপনার ছাড় অথবা ফ্রি পাবেন। সো বিভিন্ন রকম অফার যদি থাকে, এরকম ভেরিয়েবল কনসিডারেশন থাকতে পারে। টাইম ভ্যালু অফ মানি কনসিডারেশন হতে পারে। অর্থাৎ যদি এমন হয় যে আমি আগামী 5 বছর ধরে আপনাকে একটা করে কম্পিউটার সার্ভিস দিব অথবা সাপোর্ট সেল করব, অথবা আগামী 5 বছর ধরে সার্ভিস দিব, তখন টাইম ভ্যালু ইজ ইস্যু। নন ক্যাশ কনসিডারেশন, অনেক সময় নন ক্যাশ কনসিডারেশন থাকে। সেটা হচ্ছে যে আমি প্রোডাক্টের বদলে আরেকটা প্রোডাক্ট পেলাম। অর্থাৎ আমি কম্পিউটার দিয়ে তার কাছ থেকে আমি হয়তো একটা এয়ার কন্ডিশনার নিয়ে নিলাম। সো নন ক্যাশ কনসিডারেশন থাকে, তখন রেভিনিউ রিকগনিশন মডেলটা একটু কমপ্লিকেটেড হয়। কনসিডারিং পেইড অর পেয়াবল টু দ্য কাস্টমার, আপনার পে করে দিয়েছেন নাকি পেয়াবল থাকবে, দ্যাট ইজ অলসো অ্যান ইস্যু। এখানে ভেরিয়েবল কনসিডারেশনে বলা হচ্ছে প্রাইস ডিপেন্ডেন্সি অন ফিউচার ইভেন্ট। অর্থাৎ আমি যেমন ভাবে বললাম যে ইট মে ইনক্লুড ডিসকাউন্ট। আপনি এখন একটা প্রোডাক্ট সেল করলেন, তারপরে আপনি কি এনলিস্টেড করা হলো, এরপরে আপনি রিপিট পারচেজ ডিসকাউন্ট পাবেন, রিবেটস পাবেন, ক্রেডিট পাবেন ভবিষ্যতে বাকিতে, পারফরমেন্স বোনাসেস অর রয়্যালটিস এগুলো থাকবে। সো এরকম কনসিডারেশন থাকলে তখন কিন্তু রেভিনিউ রিকগনিশন কম্পারেটিভলি কমপ্লিকেটেড হয়। বিকজ এই সেলের সাথে যদি একই কন্ডিশনে আরেকটা পরবর্তীকালে অফার দেওয়া হয়, তখন কিন্তু রেভিনিউ ফুল রিকগনিশন করা যায় না, পার্সিয়াল করে, আর পার্সিয়ালটাকে অব্লিগেটেড করে রাখা হয়। কোম্পানিজ এস্টিমেট অ্যামাউন্ট অফ রেভিনিউ টু বি রিকগনাইজ, এক্সপেক্টেড ভ্যালু মোস্ট লাইকলি অ্যামাউন্ট। যদি আপনি যে ভ্যালুতে সার্ভিস করছেন যদি কনফার্ম হয়, তাহলে অনেক সময় আপনি সরাসরি পাবেন। আর এরকম যদি হয় আপনি আজকে একটা সেল করলেন ফ্রিজ, আপনি আগামী 5 বছর ধরে পার্টসের সাপোর্ট দিবেন উইথ এ 50% ডিসকাউন্ট, তখন কিন্তু আজকের ফ্রিজের হয়তো একটা অ্যামাউন্ট, যেহেতু আপনি থার্ড পার্টির থেকে নিচ্ছেন না, আপনি আবার সার্ভিস দিবেন, আপনারই প্রোডাক্ট দিবেন, তখন কিন্তু আপনাকে ওই ফ্রিজের হয়তো 85%, 95%, 85% বা 90% এক্সপেক্টেড ভ্যালু কনসিডার করে রেভিনিউ রিকগনিশন করতে হবে। আর 10 বা 5% বা 15% আপনার ফিউচার অব্লিগেশন ফুলফিলমেন্টের জন্য সেপারেট পারফরমেন্স অব্লিগেশন হিসেবে রেখে দিতে হবে। Companies only recognize variable consideration if they have experienced the similar contact and are able to estimate the cumulative amount of the revenue. যদি আপনি এরকম কন্ট্যাক্ট রেগুলার করে থাকেন, যে এরকম ফ্রি অথবা অফার দিয়ে বিক্রি করেন, তাহলে তো রেভিনিউ ইজিলি আপনি বের করে ফেলতে পারবেন। বেসড অন দ্য এক্সপিরিয়েন্স দে ডু নট এক্সপেক্ট টু এ সিগনিফিকেন্ট রিভার্সাল রেভিনিউ প্রিভিয়াসলি রিকগনাইজ। এমন যদি হয় যে আপনি এখন
অতীতে সবগুলো কন্ট্রাক্টে দেখা গেছে ফ্রি সেল করে 80% রেভিনিউ রিকগনিশন করেছেন, আর 20% আগামী 3 বছরে আপনার ভাগাভাগি করতে হয়েছে। সো অতীতে গত 1, 1.5, 2 বছর 3 বছরে আপনার কখনোই এমন করতে হয় নাই যে অব্লিগেশন বেশি বেড়ে গেছে অতএব এটা রিভার্সাল করতে হয়েছে রেভিনিউ। এমন যদি না হয় তাহলে 80%ই কন্টিনিউ করতে পারেন। If there these criteria are not met, revenue recognition is constrained. এগুলো এরকম থাকলে আপনাকে অনেক জাজমেন্টাল ইস্যু অ্যাকর্ডিং টু দ্য পারভিউ অফ IFRS 15 এবং অ্যাকাউন্ট IFRS যেটাকে আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং অন্যান্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ফলো করতে হবে। টাইম ভ্যালু অফ মানি, নন ক্যাশ ট্রানজেকশন এবং কনসিডারেশন পেইড টু পেয়াবল, এটা আমি অলরেডি বলে দিয়েছি। সো এবার দেখেন রেভিনিউ রিকগনিশন মডেলে 3 নম্বর স্টেপে আমি চলে আসছি, সেটা হচ্ছে পারফরমেন্স অব্লিগেশন আপনি করে ফেললেন, আপনার এখন ট্রান্সফার প্রাইস হয়ে গেলেন। এখন ট্রান্সফার প্রাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্রথম হচ্ছে কন্ট্রাক্ট হয়ে গেল, আপনার পারফরমেন্স অব্লিগেশন পেয়ে গেলেন, নাও ইট ইজ এ কোশ্চেন ট্রান্সফার প্রাইসিং, ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। হ্যাঁ, মানে ট্রান্সফার প্রাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Determining the transfer price equal to amount of consideration to which the entity expect to be entitled in the exchange of transferring promised goods or service to the customer, excluding the amount কালেক্টেড অন বিহাফ অফ থার্ড পার্টিজ। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা একটা প্রোডাক্ট সেল করেন, তার থেকে যদি 15,000 টাকা ভ্যাট থাকে, ভ্যাট বাদে 85,000 টাকা আপনার ট্রান্সফার প্রাইসিং হবে, কারণ 15,000 টাকা গভর্নমেন্টের ভ্যাট। হাউ টু ডিটারমাইন ট্রানজেকশন প্রাইস, এখানে ভেরিয়েবল কনসিডারেশন থাকতে পারে, ওই যে বললাম ফিউচারে ডিসকাউন্ট বা অন্য কোনো অফার থাকতে পারে, কনসিডারিং এস্টিমেট ইন ভেরিয়েবল কনসিডারেশন, বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে দিয়েছেন যে আপনি এখন সেল করবেন মেশিন, আর বিভিন্ন সময় স্পেয়ার পার্টস দিবেন, তার মেশিনের র মেটেরিয়াল দিবেন, এরকম যদি থাকে তাহলে ভ্যালুয়েবল কনসিডারেশন কনসিডার করে, প্রেজেন্ট ভ্যালু কনসিডার করে আপনাকে এখনকার কতটুকু রেভিনিউ রিকগনিশন করবেন, আর ওভার দ্য পিরিয়ড অফ দ্য প্রজেক্ট সেই সময় কতটুকু রেভিনিউ রিকগনিশন করবেন, উইচ ইজ ইম্পর্টেন্ট। এক্সিস্টেন্ট অফ সিগনিফিকেন্ট ফাইন্যান্সিং কম্পোনেন্ট, যদি এমন হয় যে আপনার লং টার্ম টাকা পয়সার এইখানে থাকে, তখন কিন্তু ফাইন্যান্সিং কম্পোনেন্ট গুলো চলে আসতে পারে, টাইম ভ্যালু কনসিডার করতে হবে। নন ক্যাশ কনসিডারেশন এট ফেয়ার ভ্যালু, অর্থাৎ আপনি একটা কম্পিউটার দিলেন, সে আপনাকে একটা ফ্রিজ দিল, এটাকে তখন দুটারই ফেয়ার ভ্যালু কনসিডার করে নন ক্যাশ ট্রানজেকশনে রেভিনিউ রিকগনিশন করতে হবে। কনসিডারেশন পেয়াবল টু দ্য কাস্টমার, কাস্টমারকে কনসিডারেশন কত টাকা পেয়াবল আছে, হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা হায়ার পারচেজ বা অন্য অন্য জায়গায় দেখি যে আপনি যদি নগদে কিনেন 1 লাখ টাকা, আর যদি হায়ার পারচেজে কিনেন 1,10,000 টাকা, তখন এই 10,000 টাকা ইজ বেসিকলি ইয়োর ফাইন্যান্সিং কম্পোনেন্ট এবং ইন্টারেস্ট বিয়ারিং হবে, তখন সেটা সেইভাবে রেভিনিউ রিকগনিশন করতে হবে। সো এখানে যদি বলি যে ডিটারমাইন, থার্ড নাম্বার স্টেপে আমরা ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস, আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজেকশন প্রাইস টোটাল 50,000 টাকা। সো থার্ড ক্রাইটেরিয়া ফিল করে। আমরা যদি দেখি যে ফোর্থ নম্বর স্টেপ, অ্যালোকেট দ্য ট্রান্সফার প্রাইস। সো অ্যালোকেশনে কি হয় আমরা জানি, এখানে যদি দেখতে পারি যে আপনার হচ্ছে যে যদি দুটা প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে সাপোর্ট এবং সার্ভিস, তখন আলাদা করতে হয়। আমরা এই ক্ষেত্রে দেখলাম, খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এখানে অ্যাজাম্পশনের কোনো বিষয় নাই। আমরা 35,000 টাকা হচ্ছে ডাইরেক্টলি রেভিনিউ রিকগনিশন করব আফটার হ্যান্ড ওভার দ্য প্রোডাক্ট টু দ্য কাস্টমার, অ্যান্ড 15,000 টাকা আমরা ভাগ করব আগামী 1 বছর ধরে। সো এখানে দুইটা আপনার ট্রান্সফার প্রাইসিং দুটো ভাগ হবে অ্যাকর্ডিং টু দ্য অব্লিগেশন। অ্যালোকেট দ্য ট্রান্সফার প্রাইস টু দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট বেসড অন দ্য স্ট্যান্ডার্ড প্রাইস। 35,000 টাকা শুড বি allocated to the sales of the computer and 15,000 টাকা শুড বি allocated to the technical support. সো এটা আমরা দেখতে পারলাম। এখন একটা ইস্যু আছে যে টাইম একবারে অ্যালোকেশন হবে, যেমন কম্পিউটার একবারে আপনি কিন্তু টাইম ভ্যালু একবারেই টাকা নিতে পারছেন, কিন্তু সার্ভিসটা কিন্তু 1 বছরে 12 বার করতে হয়েছে, তো এখানে বলা হচ্ছে 12 বার। সো রিকগনিশন অফ রেভিনিউ, সো আপনি কম্পিউটারটা একবারে আপনি রেভিনিউ রিকগনিশন করছেন, সো বলা হচ্ছে রিকগনিশন রেভিনিউ ওয়েন অর অ্যাজ টু এন্টিটি স্যাটিসফাই পিও, পারফরমেন্স অব্লিগেশন যদি স্যাটিসফাই করে, performance obligation is satisfied when a promised good or service it transfer to the customer. Control is a very important issue. যখনই আপনি কন্ট্রোল হ্যান্ডওভার করে দিলেন, কম্পিউটার তাকে ডেলিভারি করে দিলেন, কন্ট্রোল হ্যান্ডওভার করলেন, তখন আপনি 35,000 টাকা রেভিনিউ রিকগনিশন করবেন। বাট এই 15,000 টাকা কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম, নট এট দ্য পয়েন্ট অফ টাইম হবে, তখন ওভার দ্য পিরিয়ড অফ টাইম হবে, নট এট দ্য পয়েন্ট অফ টাইম হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি একটু ভুল বলেছিলাম, এখানে আসলে এই এট দ্য পয়েন্ট অফ টাইম হবে হচ্ছে 35,000 টাকা, আর ওভার দ্য পিরিয়ড অফ টাইম হবে হচ্ছে এই 15,000 টাকা। তাহলে আমরা যদি আমাদের এক্সাম্পলে দেখি, যেটা হচ্ছে রিকগনিশন রেভিনিউ when a performance obligation is satisfied,
control over the computer has been passed to the customer, so the fulfillment of revenue 35,000 টাকা should be recognized on 1st of December 2018. The technical support is provided over time, so the revenue from this should be recognized over time. In this year ended 31st December 2018, revenue এই 15,000 টাকার 12 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনি এই যে এক মাস চলে গেছে, আপনি এক মাসের জন্য 1250 টাকা শুড বি রিকগনাইজ ফ্রম ইউর প্রভিশন অফ টেকনিক্যাল সার্ভিস। এইটাকে রেভিনিউ রিকগনিশন করে 1250, পরের মাসে আবার 1250, পরের মাসে আরো 1250, এভাবেই আপনাকে রেভিনিউ রিকগনিশন করতে হবে। সো রেভিনিউ রিকগনিশন ওভার টাইম আমরা দেখলাম, সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, কস্ট অফ কন্ট্যাক্ট, এটা তো আমরা জানি এটার ব্যাপারে যে কি হয়। আমরা কন্ট্যাক্ট কস্ট, রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং টু 15 অনুযায়ী কন্ট্যাক্ট কস্ট হবে কি হবে, কস্ট টু অবটেইন এ কন্ট্রাক্ট। অর্থাৎ আপনি একটা কাজ নেওয়ার জন্য সেলস কমিশন দিলেন, লিগ্যাল ফিস দিলেন, বোনাস দিলেন এমপ্লয়ীদেরকে, এটাকেও কনস্ট্রাকশন কন্ট্রাক্টে ফুলফিল করতে হবে। কস্ট টু বি ফুলফিল এট এ কন্ট্রাক্ট ইফ ইট ইজ উইদিন দ্য IS2 অথবা হচ্ছে IS16 অথবা IS38 হয়, অর্থাৎ ইনভেন্টরি অথবা অ্যাসেট অথবা ইনটেনজিবল অ্যাসেট হিসাবে যদি রিকগনিশন ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন এবং অ্যামোর্টাইজ করতে পারবেন। ক্যাপিটালাইজেশন করতে পারবেন কিভাবে পারবেন, কস্ট রিলেটেড টু ডাইরেক্টলি টু কন্ট্রাক্ট, যদি কন্ট্রাক্টের সাথে ডাইরেক্টলি রিলেটেড হয় তাহলে আপনি এটাকে কস্ট ক্যাপিটালাইজ করতে পারবেন। কস্ট জেনারেট অর এনহ্যান্স রিসোর্স ইউজ ইন স্যাটিসফাইং পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য ফিউচার পারফরমেন্স অব্লিগেশন ফুলফিল করার জন্য আপনার কস্ট জেনারেট করতে হবে, সেগুলোকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। কস্ট টু বি এক্সপেক্টেড টু বি রিকভার্ড, এবং যে কস্টটা এখন করছেন ভবিষ্যতে ফেরত পাবেন, এরকম যদি হয় তাহলে কস্ট রিকগনাইজ হবে, আপনি রিকগনাইজ করবেন এবং সেটা অনুযায়ী আপনার সামনে আবার রিকভারি করতে পারবেন। কিছু ডিসক্লোজার ইজ ভেরি ভেরি ম্যান্ডেটরি ফর IFRS 15. An entity should disclose qualitative and quantitative হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট দ্য ফলোইং, কি কি থাকবে, ইটস কন্ট্যাক্ট উইথ দ্য কাস্টমার, এটা কার সাথে কি নাম, এটা ডিটেল থাকতে হবে। দ্য সিগনিফিকেন্ট জাজমেন্ট অ্যান্ড চেঞ্জ ইন দ্য জাজমেন্টস মেড ইন অ্যাপ্লাইং দ্য গাইডলাইন অফ দোজ কন্ট্যাক্ট, এটা মেনশন করতে হবে। এনি অ্যাসেট রিকগনাইজ ফ্রম দ্য কস্ট টু অবটেইন অর ফুলফিল দ্য কন্ট্যাক্ট উইথ দ্য কাস্টমার, কস্টকে ক্যাপিটালাইজ করা যাবে কি যাবে না সেইটাকে রিকগনাইজ করতে হবে অ্যাসেট আকারে, পরবর্তীকালে আপনার ডেলিভারি হবে। মিসিলিনিয়াস একটা দুটো ইস্যু নিয়ে ডিসকাস করি। ওয়েন ফার্স্ট অ্যাপ্লাইং IFRS, entities should apply the standard in full for the current period, including retrospective application to the contract that were not yet complete in the beginning of the period. In respect of the prior period, the transaction guideline allows entity to option কি কি অপশন আছে, either IFRS 15 is full to prior period with certain limited practical expedient being available, সেটা হচ্ছে যে যদি কোনো ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে, আমাদের প্রজেক্টের ইনকমপ্লিটের অবস্থায় আসে, তখন আপনি রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে পারেন, হ্যাঁ, সেটা প্রায়র পিরিয়ড হিসেবে আপনি করতে পারেন। আর তা না হলে রিটেইন প্রায়র পিরিয়ড ফিগার অ্যাজ এ রিপোর্টেড আন্ডার দ্য প্রিভিয়াস স্ট্যান্ডার্ড, তাহলে আরেকটা করতে পারেন যে আগেরটা আপনি আগের স্ট্যান্ডার্ডে রেখে রিকগনাইজ দ্য cumulative effect of the applying IFRS 15 as an adjustment to the opening balance of equity as the date of initial application, আগেরটা আগের জায়গায় রেখে যেহেতু নতুন করে IFRS আসছে, সো বিগিনিং অফ দ্য পিরিয়ডে কারেন্ট পিরিয়ডে আপনি এটাকে অ্যাডজাস্ট করে ওপেনিং ব্যালেন্সেস অ্যাডজাস্ট করে এটাকে কাজ করতে পারেন। সো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের ডিসকাশন ছিল, আশা করি আপনাদের অনেক ভালো ভালো লেগেছে। সো থ্যাংক ইউ।